বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বাংলা দ্বিতীয় পত্রের আজকের পাঠে স্বাগতম। আমরা আজকে তোমাদের একটি নতুন বিষয় শুরু করছি, বাংলা শব্দ গঠন। এর আগে আমরা তোমাদের দুটো অধ্যায় পড়িয়েছি, একটা হলো বাংলা উচ্চারণের নিয়ম, আর দ্বিতীয় যেটি পড়ানো শেষ করলাম গত ক্লাসে সেটা হলো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম, অর্থাৎ বাংলা বানানের নিয়ম। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় যেটুকু অংশ পাঠ্য আমরা শুধু প্রত্যেকটা চ্যাপ্টারের সেইটুকু অংশ পড়িয়ে যাচ্ছি, আর প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস শেষ হলেই আমরা অবশিষ্ট অংশ নির্বাচনী পরীক্ষার আগে যেটুকু পাঠ্য সেগুলো শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বাংলা শব্দ গঠন চ্যাপ্টার। আমার কথা শুনতে পাচ্ছ ছেলেরা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা বাংলা শব্দ গঠন শীর্ষক অধ্যায়ের ভূমিকাংশ এবং উপসর্গ শীর্ষক পাঠ সম্পর্কে আলোচনা করব। কারণ বাংলা শব্দ গঠন এই অধ্যায়ে তোমাদের তিনটি পাঠ আছে, অর্থাৎ তোমাদের পড়তে হবে তিনটি অংশ। একটা হলো উপসর্গ, দুই প্রকৃতি প্রত্যয়, তিন সমাস। অর্থাৎ বাংলা শব্দ গঠন চ্যাপ্টারে পাঠ্য অংশ তিনটি। অর্থাৎ কিভাবে আমরা বাংলা শব্দ গঠন করি। তোমরা জানো যে শব্দ গঠনগত দিক থেকে শব্দগুলো দুই ভাগে বিভক্ত, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। তো যেগুলো মৌলিক শব্দ অর্থাৎ গঠনগত দিক থেকে মৌল, সেগুলোকে আর নতুন করে তৈরি করতে হয়নি। মানুষ যেভাবে যে জিনিসের নাম দিয়েছে বা যে বিষয়ের নাম দিয়েছে ঠিক সেভাবেই কি সেটা আমরা বলে থাকি। কিন্তু মৌলিক শব্দগুলো ছাড়াও অসংখ্য শব্দ আমরা ব্যবহার করি, যে শব্দগুলো ব্যাকরণের কোনো না কোনো নিয়ম দ্বারা গঠিত। এই যে ব্যাকরণের কোনো না কোনো নিয়ম দ্বারা নতুন করে গঠিত শব্দ, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। আর সেই সাধিত শব্দগুলোর মধ্যে তিনটি নিয়ম তোমাদের পাঠ্য। উপসর্গের সাহায্যে গঠিত সাধিত শব্দ, প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত সাধিত শব্দ, আর সমাসের নিয়মে কি গঠিত সাধিত শব্দ। এই তিনটি পাঠ তোমাদের আছে এই চ্যাপ্টারে। এই তিনটির মধ্যে আমরা আজকে বাংলা শব্দ গঠন বলতে কি বোঝায়, কিভাবে বাংলা শব্দ গঠিত হয় সেগুলো আলোচনা করব ভূমিকা অংশে। আর তোমাদের প্রিটেস্টে শুধু উপসর্গ অংশ আছে, এই উপসর্গ অংশ নিয়ে আমরা আলোচনা করব। দৈনন্দিন ব্যবহারিক জীবনে আমরা কথায় ও লেখায় মৌলিক শব্দ ছাড়াও অসংখ্য সাধিত শব্দ ব্যবহার করি, তাই না? যেমন আমরা হাত ব্যবহার করি, শুধু কি হাত ব্যবহার করি? যে হাত একটা মৌলিক শব্দ, কিন্তু শুধুই হাত ব্যবহার করি না, হাতল ব্যবহার করি, তাই না? হাতা ব্যবহার করি, হাতি ব্যবহার করি। এই যে হাতের সাথে কি নানা রকমের উপাদান যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করি, এগুলোকে বলা হচ্ছে কি সাধিত শব্দ। এসব শব্দের গঠন প্রক্রিয়া জানা ছাড়াও তোমাদের প্রাক নির্বাচনী, নির্বাচনী ও বোর্ড পরীক্ষার জন্য এই পাঠের গুরুত্ব অপরিসীম। এই যে চ্যাপ্টার আমরা বলছি যে এখানে রচনামূলক প্রশ্ন আসবে, আবার কি অথবা থাকবে নির্ণয়মূলক প্রশ্ন। তো অতএব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। কারণ হলো যে সমাস নির্ণয়ের ব্যাপার এখানে আছে, যে সমাসের নাম সহ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, বা প্রত্যয়ের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। এই জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারের বিষয়বস্তু এবং খুবই কঠিন বিষয়, তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আশা করি তোমরা সে কথা মনে রেখে আজকের পাঠের সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে পড়বে ও শুনবে এবং খাতায় প্রয়োজনীয় নোট নেবে। আজকের পাঠ শেষে তোমরা, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে কথা বলি। হ্যাঁ, বাংলা শব্দের গঠনগত শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, অর্থাৎ বাংলা শব্দগুলো গঠনগত দিক থেকে কয় ভাগে বিভক্ত ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। সাধিত শব্দের বৈচিত্র্যময় গঠন সম্পর্কে জানতে পারবে এবং সাধিত শব্দ গঠনের দক্ষতা অর্জন করতে পারবে। আমরা বাংলা শব্দ গঠন চ্যাপ্টার তোমাদের পাঠ্য বই, যেটা আমি তোমাদের
বলেছি যে তোমাদের পাঠ্য বই থেকে তো প্রত্যেকটা চ্যাপ্টারই পড়ে নেবে। এই যে পাঠ্য বই প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে নেবে, কিন্তু পাঠ্য বইয়ে সুন্দর করে সাজানো নেই বিষয়গুলো। আমি তোমাদের এই কারণে নোটের মতো করে সাজিয়ে দিয়েছি এখানকার বিষয়গুলো। আমি সেখানে চলে যাচ্ছি, আমাদের সেই বিষয়ে নোটের মতো করে যে বিষয় আছে সেখানে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ ছেলেরা দেখো, তোমরা এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখবে ছেলেরা। এগুলো একদম নোট করে দিয়েছি আমি, যে আলোচনা বোঝাবো প্লাস কি তোমাদের নোটও দিয়ে দেব। ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ দেখো, বাংলা শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ। বাংলা শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ আমি এটা তোমাদের জন্য তৈরি করেছি। দেখো, শব্দ কাকে বলে প্রশ্ন আছে এখানে। কি কি উপায়ে বা পদ্ধতিতে বাংলা শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটাই আবার অথবা এইভাবে আসতে পারে, গঠন অনুসারে বাংলা শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ আলোচনা করো। অথবা শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। যেহেতু বাংলা শব্দ গঠন নামে তোমাদের চ্যাপ্টার, অতএব রচনামূলক প্রশ্ন এভাবে আসতে পারে। আমরা এই উত্তরের মধ্যেই তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে বাংলা শব্দ কিভাবে গঠিত হয়। দেখো, মনোযোগ দাও। মানুষের কণ্ঠ নিঃসৃত এক বা একাধিক ধ্বনি সুশৃঙ্খল ভাবে মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। মানুষের কণ্ঠ নিঃসৃত মানে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা। কণ্ঠ থেকে নিঃসৃত হওয়া মানে অর্থাৎ মুখ থেকে বেরিয়ে আসা এক বা একাধিক ধ্বনি। ধ্বনি তো আমরা বুঝিয়েছি, তোমাদের ধ্বনির উচ্চারণ করিয়েছি। এক বা একাধিক ধ্বনি মানে আওয়াজ, সূক্ষ্মতম আওয়াজ যখন সুশৃঙ্খল ভাবে মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন কি তাকে শব্দ বলে। শব্দ হলো ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বাংলা ভাষার শব্দ গঠনের একাধিক প্রক্রিয়া রয়েছে। বাংলা ভাষার শব্দ গঠনের একাধিক প্রক্রিয়া রয়েছে। কখনো ধাতু থেকে শব্দ গঠিত হয়। ধাতু মানে ক্রিয়ামূল, তাই না? যেমন চল একটা ক্রিয়ামূল, অন্ত যদি যোগ করে দাও তাহলে চলন্ত, তাই না? তেমনি ভাবে পড় একটা ক্রিয়ামূল, যদি উয়া যোগ করে দাও পড়ুয়া, হ্যাঁ, বা অন্ত যোগ করে দাও পড়ন্ত, তাহলে কি ধাতু থেকে বা ক্রিয়ামূল থেকে শব্দ গঠিত হয়। আবার কখনো শব্দ থেকেও শব্দ গঠিত হয়। হ্যাঁ, শব্দ থেকে, ধাতু থেকে যে শব্দটি গঠিত হলো সেই শব্দ একাধিক শব্দকে মিলিত করে কি আমরা আবার সমাসের শব্দ গঠন করতে পারি, তাই না? সমাসে কি হয়, দুই বা ততোধিক শব্দ এক শব্দে পরিণত হয়, তাই না? আবার উপসর্গ যদি আমরা আগে যোগ করে দেই, ধাতু থেকে যে শব্দটা তৈরি হলো সেই শব্দের আগে একটা উপসর্গ যোগ করে দেই আগে, তাহলে আরেকটা নতুন শব্দ গঠিত হতে পারে। এ কারণে বলা হয়েছে কি, যে কখনো ধাতু থেকে শব্দ গঠিত হয়, আবার কখনো কি শব্দ থেকেও শব্দ গঠিত হয়। অতএব যেসব প্রক্রিয়ার সাহায্যে বাংলা ভাষায় শব্দ গঠিত হয় তাকেই কি শব্দ গঠন প্রক্রিয়া বলে। যদি আসে যে শব্দ গঠন বলতে কি বোঝো বা শব্দ কাকে বলে, এখানে তোমরা এই শব্দের সংজ্ঞাও পেয়ে যাচ্ছ, আর শব্দ গঠন বলতে কি বোঝো সেটাও কি পেয়ে যাচ্ছ। এরপরে দেখো, গঠন অনুসারে বাংলা শব্দগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে বাংলা ভাষার শব্দগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে ছেলেরা। হ্যাঁ, এক মৌলিক শব্দ, রুট ওয়ার্ডস, মৌলিক শব্দ। আর দুই কি সাধিত শব্দ, হ্যাঁ, ট্রাইবড ওয়ার্ডস। তো মৌলিক শব্দ এবং সাধিত শব্দ, তাহলে গঠন অনুসারে বাংলা ভাষার শব্দগুলো হলো দুই শ্রেণীতে বিভক্ত, মৌলিক এবং সাধিত। উক্ত দু প্রকার শব্দের গঠন সম্পর্কে নিচে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। দেখো, মৌলিক শব্দ, যেসব শব্দ গঠনগত দিক থেকে মৌল, অর্থাৎ সন্ধি, সমাস, উপসর্গ বা প্রকৃতি প্রত্যয়ের দ্বারা নিষ্পন্ন নয়, অর্থাৎ এই নিয়ম দ্বারা গঠিত নয়, এই নিয়মগুলোর কোনোটাও কি কাজে লাগেনি, এই শব্দগুলো গঠনের ক্ষেত্রে একটা আপনা থেকেই কি এই শব্দগুলো গঠিত হয়েছে, গঠনগত দিক থেকে মৌল, সন্ধি, সমাস, উপসর্গ বা প্রকৃতি প্রত্যয়ের দ্বারা গঠিত হয়নি বা নিষ্পন্ন হয়নি, এবং যেগুলোকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, এমনকি বিশ্লেষণ করলেও বিশ্লিষ্ট অংশের কোনো অর্থ পাওয়া যায় না বা কোনো পৃথক অর্থ হয় না, সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। যেমন মা, বাবা, ভাই, বোন, হাত,
পা, খাতা, গোলাপ, ঢাকা ইত্যাদি। বুঝেছো ছেলেরা মৌলিক শব্দ? তাহলে যেসব শব্দ গঠনগত দিক থেকে মৌল অর্থাৎ ব্যাকরণের সন্ধি সমাস উপসর্গ প্রকৃতি প্রত্যয় কোনো নিয়ম দ্বারাই গঠিত নয়, হ্যাঁ, এবং যেসব শব্দকে বিশ্লেষণও করা যায় না, যদি বিশ্লেষণ করতে কেউ যায় তাহলে বিশ্লিষ্ট অংশগুলোর কোনো অর্থও পাওয়া যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। ক্লিয়ার? এগুলো হলো মৌলিক শব্দ। সাধিত শব্দ দেখো, যেসব শব্দ ব্যাকরণের বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা গঠিত হয়, এই যেসব শব্দ ব্যাকরণের বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা গঠিত হয় এবং যেসব শব্দকে বিশ্লেষণ করা যায়, যেসব শব্দকে বিশ্লেষণ করা যায়, মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না, কিন্তু সাধিত শব্দগুলোকে কি বিশ্লেষণ করা যায় ও বিশ্লিষ্ট অংশেরও কি অর্থ পাওয়া যায়, সেসব শব্দকে সাধিত শব্দ বলে। যেমন চলন্ত, এই যে চলন্তকে তুমি কি ভেঙে দিতে পারবে, চল যোগ অন্ত, আলাদা আলাদা অংশ পাচ্ছ। হ্যাঁ, তারপরে ঢাকা যোগ আই, ঢাকাই, এই দুটা কি প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত। প্রমাণ, মান শব্দের আগে প্র উপসর্গ, উপসর্গ যুক্ত শব্দ। পরাজয়, জয় শব্দের আগে পরা উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, আলাদা আলাদা কি এগুলো বিশ্লেষণ করা যায়। বিদ্যা যোগ আলয়, এটা সন্ধির নিয়মে গঠিত হয়েছে, বিদ্যা আলয়, আলাদা আলাদা অর্থও পাওয়া যায়। উৎ যোগ জীবন, উজ্জীবন, এটাও কি সন্ধির নিয়মে, ব্যঞ্জন সন্ধির নিয়মে গঠিত। তারপরে ত্রিনয়ন, তিন নয়নের সমাহার, তাই না, এটা দ্বিগু সমাসের উদাহরণ, সমাসের নিয়মে গঠিত। দশানন, দশ আনন আছে যার, 10টি মুখ আছে যার, এটিও সমাসবদ্ধ পদ। অর্থাৎ এই যে তাহলে প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, সন্ধি, তারপরে হলো কি সমাসের নিয়মে গঠিত শব্দগুলোরই নাম কি সাধিত শব্দ। বুঝেছো ছেলেরা? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ কাকে বলে আমরা সেটা বোঝালাম। এরপরে দেখো, যেসব প্রক্রিয়ায় বাংলা সাধিত শব্দ গঠিত হয় সেগুলোর মধ্যে উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি ও সমাসের প্রক্রিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে বিশেষভাবে উল্লেখযোগ্য যেসব প্রক্রিয়া, 4টি প্রধান প্রক্রিয়ার সাহায্যে কি বাংলা ভাষায় সাধিত শব্দগুলো গঠিত হয়। এই 4টি প্রধান প্রক্রিয়ার মধ্যে উপসর্গ একটি, প্রকৃতি প্রত্যয় একটি, সন্ধি একটি, সমাস একটি, 4টি প্রধান প্রক্রিয়ার সাহায্যে সাধিত শব্দগুলো গঠিত হয়। নিচে উক্ত প্রক্রিয়াগুলোর সাহায্যে সাধিত শব্দ গঠনের স্বরূপ উদাহরণ সহ আলোচনা করা হলো। একদম নোটের মতো করে আমি দিয়েছি, সন্ধি নিষ্পন্ন সাধিত শব্দ, অর্থাৎ সন্ধির দ্বারা একটা সংক্ষিপ্ত আলোচনা। যদি তোমাদের এই প্রশ্নটা আসে 5 নম্বরের জন্য, যেন তোমরা কি লিখে দিতে পারো, এই কারণে সংক্ষেপে কি 4টা পদ্ধতির সাহায্যে শব্দ গঠনের নিয়মটা বলে দিয়েছি। দেখো, সন্ধি নিষ্পন্ন সাধিত শব্দ, সন্ধি প্রক্রিয়ায় অসংখ্য সাধিত শব্দ গঠিত হয়। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে গঠিত হয় স্বরসন্ধি জাত শব্দ, অর্থাৎ স্বরধ্বনির পর স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি জাত শব্দ গঠিত হয়। স্বরসন্ধি জাত মানে স্বরসন্ধির দ্বারা জন্ম হয়েছে যে সব শব্দের। অপরদিকে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে গঠিত হয় ব্যঞ্জন সন্ধি জাত শব্দ। যেমন এই যে দেখো, স্বর সন্ধি জাত শব্দ, শুভ যোগ ইচ্ছা, ভয়ের নিচে, ভয়ের পরে কি স্বরেয়, আবার ইচ্ছার শুরুতে রস্যই, এখানে স্বরধ্বনির পর স্বরধ্বনি, শুভেচ্ছা। রবি যোগেন্দ্র, দুটোই কি রস্যই যোগ রস্যই, এগুলো সবই কি স্বরসন্ধি জাত শব্দের উদাহরণ। ব্যঞ্জন সন্ধি জাত শব্দের উদাহরণ দিক যোগন্ত, দিগন্ত, এই যে ব্যঞ্জন ধ্বনির পর স্বরধ্বনি। পদ যোগ হতি, এখানে দুটোই ব্যঞ্জন ধ্বনি। সম যোগ বা, দুটোই ব্যঞ্জন ধ্বনি, এগুলো ব্যঞ্জন সন্ধি জাত শব্দ। তাহলে আমরা কি এই সন্ধির সাহায্যে কিভাবে শব্দ গঠিত হয় দেখালাম। এরপরে সমাসের নিয়মে গঠিত হয় শব্দ। সাধিত শব্দ গঠনের সমাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদ গঠিত হয়। যেমন তোমরা জানো সমাস প্রধানত 6 প্রকার, এখানে 6টি সমাসের উদাহরণ আমি দিয়েছি। হ্যাঁ, অল্প অল্প করে 2-3টা করে উদাহরণ দিয়েছি। দ্বন্দ্ব সমাস, মা ও বাবা, মা বাবা, দেশে ও বিদেশে, দেশে বিদেশে, এরকম কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, এগুলো সমাস চ্যাপ্টার আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তখন আমরা সেগুলো বোঝাবো। এখানে সব সমাসের, প্রধান সমাসের একটা করে উদাহরণ, মানে 2টা করে উদাহরণ আমি দিয়েছি, এগুলো পড়বে। উপসর্গ নিষ্পন্ন সাধিত শব্দ, এটা অবশ্য আমরা আজকে বিস্তারিত বোঝাবো ইনশাল্লাহ, উপসর্গ চ্যাপ্টার। বাংলা সাধিত শব্দ গঠনের অন্যতম প্রধান প্রক্রিয়া হলো উপসর্গ।
হ্যাঁ, ধাতু বা প্রাতিপদিকের আগে। প্রাতিপদিক কাকে বলে? বিভক্তিহীন নাম শব্দ। তোমরা জানো যে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দ মানে মৌলিক শব্দ। ধাতু মানে ক্রিয়ামূল, ধাতু মানে ক্রিয়ামূল, ক্রিয়ামূলের আগেও যুক্ত হতে পারে উপসর্গ, আর প্রাতিপদিক বা মৌলিক শব্দের আগেও কি যুক্ত হতে পারে। হ্যাঁ, তো আগে বাংলা, দেশি ও বিদেশি উপসর্গ যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়, অসংখ্য সাধিত শব্দ গঠিত হয়। তাহলে ধাতু বা ক্রিয়ামূলের আগে, প্রাতিপদিক বা মৌলিক শব্দের আগে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে অসংখ্য সাধিত শব্দ গঠিত হয়। যেমন বাংলা উপসর্গ, একটা বাংলা উপসর্গ। বেলা শব্দের আগে যুক্ত হয়ে কি অবেলা, বিল শব্দের আগে অনাবিল। সংস্কৃত উপসর্গ একটা সংস্কৃত উপসর্গ। ভাত শব্দের আগে যোগ হয়ে প্রভাত, কার শব্দের আগে যোগ হয়ে উপকার। হ্যাঁ, বিদেশি উপসর্গ খাস একটা বিদেশি উপসর্গ, কাজ, কি বলে কাজ বলতেছে, এটা হবে কার, কার একটা বিদেশি উপসর্গ। এগুলো যুক্ত হয়ে কি নতুন নতুন শব্দ গঠিত হয়। এই হলো উপসর্গ। উপসর্গ নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসছি। প্রত্যয় নিষ্পন্ন সাধিত শব্দ। ছেলেরা, প্রত্যয়ের দ্বারা গঠিত সাধিত শব্দ। প্রকৃতি প্রত্যয় বাংলা সাধিত শব্দ গঠনের অন্যতম প্রধান প্রক্রিয়া। প্রত্যয় কখনো ধাতুর পরে, আবার কখনো নাম শব্দগুল বা প্রাতিপদিকের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। উপসর্গ যেমন আগে যুক্ত হয় ধাতুর আগে আর প্রাতিপদিকের আগে, তেমনি কি প্রত্যয় পরে যুক্ত হয়। হ্যাঁ, নতুন নতুন শব্দ গঠন করে। ধাতুর পরে কৃত প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয় কৃদন্ত শব্দ, আর প্রাতিপদিকের পরে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে গঠন করে কি তদ্ধিতান্ত শব্দ। তাহলে কৃত প্রত্যয় যুক্ত হলে যে শব্দটি গঠিত হয় তার নাম কৃদন্ত শব্দ, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যেটা গঠিত হয় তার নাম কি তদ্ধিতান্ত শব্দ। আমরা প্রকৃতি প্রত্যয় যখন পড়াবো তখন এটার বিস্তারিত আলোচনা করব। এই যে কৃদন্ত শব্দ, দেখো ক্রিয়ামূলের আগে যদিও রুট চিহ্ন দিতে হয়, আমি এখানে রুট চিহ্নটা দিতে পারিনি, এগুলো রুট চিহ্ন দিয়ে নিতে হবে ছেলেরা। গমের আগে রুট চিহ্ন হবে, ক্রির আগে রুট চিহ্ন হবে, ত্রিশ এগুলোর আগে রুট চিহ্ন হবে। তো তাহলে গম যোগন গমন, ক্রি যোগতব্য কর্তব্য, দৃশ যোগনীয় দর্শনীয়, এগুলো সবই কি এই যে গমন কর্তব্য দর্শনীয়, এগুলো কৃদন্ত শব্দ, কৃত প্রত্যয় যুগে গঠিত হয়েছে। অর্থাৎ ক্রিয়ামূলের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে, আর নাম শব্দ মূলের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন হাত যোগ ল হাতল, এইগুলোর আগে আর রুট দিতে হবে না, নাম শব্দের আগে রুট চিহ্ন দিতে হয় না। হাত যোগ ল হাতল, মুখ যোগ র মুখর, হাত মুখ, বিজ্ঞান যোগ স্নিক বৈজ্ঞানিক, এগুলো কি সব মৌলিক শব্দ। এগুলোর পরে শব্দের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দকে বলা হয় কি তদ্ধিতান্ত শব্দ। এরপর একটা উপসংহার দিয়েছি আমি যে উল্লিখিত প্রক্রিয়াগুলো ছাড়াও পদ পরিবর্তনের মাধ্যমে পদের দ্বিরুক্তিতে, পদ পরিবর্তন আমরা করি না, যেমন বিশেষ্য পদ থেকে বিশেষণ করি, যেমন পর্বত একটা শব্দ পার্বত্য করি, নীল একটা শব্দ নীলিমা করি, এরকম। তো এই পদ পরিবর্তনের মাধ্যমে পদের দ্বিরুক্তিতে একই পদ দুইবার যখন ব্যবহার করি তখন দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। লিঙ্গ পরিবর্তন করলে শব্দ পরিবর্তিত হয়। এভাবে কি অসংখ্য সাধিত শব্দ গঠিত হয়। এসব প্রক্রিয়ার সাহায্যে বাংলা ভাষা অসংখ্য শব্দ সম্পদে ক্রমশ সমৃদ্ধতর হয়ে উঠছে। এই হলো তোমাদের নোট ছেলেরা। দেখো, এটা হলো তোমাদের শব্দ কাকে বলে, কি কি উপায়ে বা পদ্ধতিতে বাংলা শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো যদি আসে, বা গঠন অনুসারে বাংলা শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয় উদাহরণ সহ আলোচনা করো, বা শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। যে কোনো ভাবে প্রশ্ন এলে এই উত্তর হবে। বুঝেছো ছেলেরা নাকি বোঝো নাই? জি স্যার, বুঝছি আচ্ছা, স্যার। হ্যাঁ দেখো, এরপরে আরেক ধরনের প্রশ্ন, ওই প্রশ্নটারই আংশিক এটা। দেখো উপরেরটার, যেমন শব্দ বলতে কি বোঝো, কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয় উদাহরণ সহ 3টি পদ্ধতি আলোচনা করো। 3টি পদ্ধতি, ওই যে তোমাদের যে 3টি পদ্ধতি পাঠ্য, তোমাদের সন্ধিটা পাঠ্য নেই। তোমাদের ইন্টারমিডিয়েটের পরীক্ষায় সন্ধি আসবে না। সন্ধি ছাড়া বাকি যে 3টা উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস, এই 3টা পদ্ধতি চাইতে পারে। সেক্ষেত্রে একই বিষয় আমি আলাদা করে জাস্ট দিয়েছি।
যে এখানে একটু সংক্ষিপ্ত করে দিয়েছি আলোচনাটা, যে শব্দ বলতে কি বোঝো। এখানে শব্দের সংজ্ঞাটা আছে, শব্দ গঠন, তারপরে গঠন অনুসারে শব্দের যে বিভাজন, কি কি উপায়ে শব্দ গঠিত হয়, এই যে গঠন অনুসারে মৌলিক শব্দ, সাধিত শব্দের আলোচনা, আর 3টি উপায়। এই যে দেখো নিচে 3টি প্রক্রিয়ার সাহায্যে সাধিত শব্দ গঠনের স্বরূপ আলোচনা করা হলো। এই যে সমাস নিষ্পন্ন সাধিত শব্দ, দেখো ছেলেরা, সমাস নিষ্পন্ন সাধিত শব্দ উপরে যেভাবে আলোচনা করেছে ঠিক এইভাবেই। তারপরে উপসর্গ নিষ্পন্ন সাধিত শব্দ, প্রত্যয় নিষ্পন্ন সাধিত শব্দ, এই তারপরে উপসংহার। যদি শুধু আসে যে কয়টি উপায়ে কি বলে শব্দ বলতে কি বোঝো, কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয়, 3টি পদ্ধতি বা 3টি উপায় উদাহরণ সহ আলোচনা করো, তাহলে এই উত্তরটা হুবহু হবে। বুঝেছো? জি স্যার। স্যার এটা পিডিএফ ফাইলটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ বাবা। স্যার এই ফাইলটার পিডিএফ একটা গ্রুপে যদি দেব দিয়ে দিতেন সুবিধা হইতো। তাহলে ওই রিপোর্ট টু প্রিন্সিপালে দিয়ে দেব ইনশাআল্লাহ। রিপোর্ট টু প্রিন্সিপালে ওখানে দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে তোমরা নিয়ে নিবা। এরপরে আমরা দেখো উপসর্গে চলে যাই। উপসর্গ তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষায় উপসর্গ চ্যাপ্টার পাচ্ছ। উপসর্গ দেখো, উপসর্গ কি, উপসর্গ কয় প্রকার ও কি কি উদাহরণ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা রয়েছে, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। বুঝেছো? এই উপসর্গ চ্যাপ্টারের এই হলো রচনামূলক প্রশ্ন, একটাই রচনামূলক প্রশ্ন যেটা দুই ভাবে আসতে পারে। এই উপরের নিয়মে আসতে পারে, যেমন উপসর্গ কি, উপসর্গ কয় প্রকার ও কি কি উদাহরণ আলোচনা করো, অথবা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। উপসর্গের অর্থবাচকতা নেই মানে অর্থাৎ উপসর্গের নিজস্ব অর্থ নেই কিন্তু অর্থ সৃষ্টির ক্ষমতা আছে। আবার সমস্যা হয়ে গেল। দেখো ছেলেরা, তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটাই কিন্তু বেশি আসে পরীক্ষায় এই ভাষায়। আমরা উপসর্গটা এখানেই আলোচনা করে দিচ্ছি দেখো, এবং এই নোটটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে। ছেলেরা দেখো, উপসর্গ কাকে বলে? যেসব অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পূর্ণতা সাধন, সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন করে থাকে, সেগুলোকে উপসর্গ বলে। তাহলে উপসর্গ কি? উপসর্গ হলো এক ধরনের অব্যয় জাতীয় শব্দাংশ, অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ, যেমন প্র, পরা, উপনির, হ্যাঁ, অভিয়তি, প্রতি, এগুলো কি এক ধরনের অব্যয়। যেমন প্রতি, এগুলো অব্যয় হিসেবেও ব্যবহৃত হয়। তো এই জন্য বলা হয়েছে অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ যেগুলো ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং কি করে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। ধরো যে কোনো একটা শব্দের আগে যুক্ত হয়েছে, যে শব্দের অর্থ অপূর্ণ ছিল, হ্যাঁ, তার আগে যুক্ত হয়ে কি শব্দটাকে পূর্ণতা দেয়, সম্প্রসারণ করতে পারে, অর্থ অল্প অর্থ প্রকাশ করতে সেটা কি বিস্তৃত অর্থ প্রকাশ করার ক্ষমতা দেয়, সংকুচিতও করে, অর্থাৎ বড় অর্থ প্রকাশ করতে উপসর্গ যোগ করে অর্থটাকে সংকুচিত বা ছোট করে দেয়, যে কোনো ধরনের পরিবর্তন করে, সেগুলোকে উপসর্গ বলে। দেখো, উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু নতুন শব্দ সৃষ্টির এবং অর্থ প্রকাশের বিস্ময়কর ক্ষমতা রয়েছে। মনোযোগ দাও ছেলেরা, যে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশের কি বিস্ময়কর ক্ষমতা আছে। উপসর্গের এই ক্ষমতাকেই বলা হয় অর্থদ্যোতকতা। তাহলে উপসর্গের এই ক্ষমতাকেই বলা হয় কি অর্থদ্যোতকতা। অর্থবাচকতা নেই মানে নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ সৃষ্টির ক্ষমতা আছে, এই ক্ষমতারই অন্য নাম কি অর্থদ্যোতকতা। ধাতু বা শব্দের আগে উপসর্গ যোগ করে অসংখ্য সমার্থক, বিপরীতার্থক, ভিন্নার্থক ও বিশিষ্টার্থক শব্দ গঠন করা যায়। তাই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক। এটা বিশ্লেষণ করতে হবে এইভাবে। দেখো, বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার, যথা বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ। উল্লিখিত 3 প্রকার উপসর্গ সম্পর্কে আলোচনা করা হলো।
আমি যেভাবে সাজিয়ে দিয়েছি ঠিক সেভাবেই তোমরা উত্তর লিখবে, মুখস্থ করবে এই ভাষাতেই। দেখো বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ 21টি, যথা, একদম মুখস্থ করবে ছেলেরা। বাংলা উপসর্গ তোমাদের 9-10 এর বইয়েও আছে ভালোভাবে, এখানেও আমি দিয়েছি, ভালোভাবে মুখস্থ করতে হবে। হুবহু এভাবে বাংলা উপসর্গ বাংলা শব্দের আগেই যুক্ত হয়, বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের আগেই যুক্ত হয়। কয়েকটি বাংলা উপসর্গের অর্থবোধকতা লক্ষণীয়। আমি তোমাদের 5টা করে উদাহরণ দিয়েছি। কেন 5টা দিয়েছি? যদি এমন আসে যে 5টি বাংলা উপসর্গ দ্বারা 5টি শব্দ তৈরি করো এবং বাক্যে প্রয়োগ দেখাও, সেই উত্তরও যেন তোমরা কি পেয়ে যাও এখান থেকে ছেলেরা। যদি এরকম আসে যে 5টি বাংলা উপসর্গের সাহায্যে 5টি বাংলা উপসর্গের সাহায্যে 5টি শব্দ তৈরি করো এবং বাক্যে প্রয়োগ দেখাও, তাহলেও যেন তোমরা কি এই উত্তর এখান থেকেই পেয়ে যাও। যেমন অঘা, অনা, ইতি, এগুলো হলো কি বাংলা উপসর্গ। এই যে অকাজ শব্দে অযোগ হয়েছে, নিন্দিত অর্থ প্রকাশ করেছে, অর্থদোতকতা, এটাকে বলা হয় অর্থদোতকতা, যে অর্থে শব্দে ব্যবহৃত হয়েছে উপসর্গ। অকাজ করা ভালো নয়, এই যে বাক্যে প্রয়োগ দেখিয়েছি। অঘা, বোকা অর্থে, অঘারাম বাস করে অজপাড়াগয়ে, অঘারাম বোকা অর্থে। অনা, আদর শব্দের আগে অনা লাগিয়ে অনাদর, আদরের অভাব, অভাব অর্থে। শিশুটি অনাদরে কি শুকিয়ে গেছে। উপসর্গ, বাজে অর্থে, আগাছা, বাজে গাছ, এই অর্থে যে কৃষক আগাছা পরিষ্কার করছে। ইতি, ইতিহাস, পুরনো অর্থে, সকল জাতিরই ইতিহাস আছে। এই যে এভাবে আমি কি বাংলা উপসর্গ যেমন 5টা দিয়ে আবার 5টা বাক্য করেছি। তোমাদের কিন্তু এমনি এই উত্তর আসলে আর এই যে বাক্যগুলো লিখতে হবে না ছেলেরা। শুধু যদি এমন আসে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, বা উপসর্গ কি, উপসর্গ কয় প্রকার ও কি উদাহরণ আলোচনা করো, তাহলে আর এই বাক্য লিখতে হবে না। তখন এতগুলো উদাহরণও না দিলেও চলবে, 2টা করে উদাহরণ দিলেও চলবে, কিন্তু এইগুলো লিখতে হবে, তখন বাক্যগুলো লিখতে হবে না। ঠিক আছে, বাক্যগুলো আমরা দিয়েছি যেন তোমাদের সব ধরনের প্রস্তুতি হয়ে যায়, যে 5টি বাংলা উপসর্গ লেখো এবং 5টি উপসর্গ দ্বারা 5টি বাক্য তৈরি করো, মানে 5টি শব্দ তৈরি করো এবং সেগুলো বাক্যে প্রয়োগ দেখাও, এমন যদি আসে তাহলে জন্য লিখতে পারো। সংস্কৃত উপসর্গ 20টি, এগুলো দেওয়া আছে সব, এবং এই 20টির মধ্যে 5টি সংস্কৃত উপসর্গ দিয়ে এই যে 5টি শব্দ গঠন করে দিয়েছি এবং 5টি কি বাক্য দেওয়া আছে। তেমনি ভাবে বিদেশি উপসর্গ, আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি ভাষার কিছু উপসর্গ কি বাংলা ভাষায় আছে, এগুলো দিয়ে কি 5টা শব্দ আমি দিয়েছি। ফার্সি থেকে 2টা, আরবি থেকে 1টা, ইংরেজি থেকে 1টা, হিন্দি থেকে 1টা, দিয়ে 5টা শব্দ গঠন করে দিয়েছি এবং এই 5টি বাক্য কি গঠন করা আছে ছেলেরা। এই হলো উল্লিখিত উদাহরণগুলো ছাড়াও একই শব্দের আগে বিভিন্ন উপসর্গ যোগ করে উপসর্গের অর্থদোতকতার বৈচিত্র্য বোঝানো যায়। আবার উপসর্গের অর্থদোতকতাটা আরেকবার বিশ্লেষণ করেছি শেষে। দেখো, যেমন দেশ একটি শব্দ, এর আগে উপসর্গ যোগ করলে হয় কি আদেশ, যোগ করলে আদেশ, উপযোগ করলে উপদেশ, বিযোগ করলে বিদেশ, প্রযোগ করলে প্রদেশ, উপযোগ করলে কি উপদেশ, এবং নির্যোগ করলে নির্দেশ শব্দ গঠিত হয়। উপসর্গের অর্থদোতকতার এটা একটা কি চমৎকার উদাহরণ। অর্থাৎ কি একটাই শব্দ দেশ, এর আগে ভিন্ন ভিন্ন উপসর্গ যোগ করলে ভিন্ন ভিন্ন শব্দ গঠিত হচ্ছে। এই যে ভিন্ন ভিন্ন শব্দ গঠনের ক্ষমতা, ভিন্ন ভিন্ন অর্থবোধক শব্দ গঠনের ক্ষমতা, এই ক্ষমতার এই অন্য নাম কি অর্থদোতকতা। বস্তুত উপসর্গের কাজ হলো নতুন শব্দ সৃষ্টি করা। উপসর্গ যোগে সব গঠিত শব্দের যে নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায় তাই উপসর্গের অর্থদোতকতা নামে পরিচিত। অতএব উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোতকতা রয়েছে। উক্তিটি যেমন যথার্থ তেমনি তাৎপর্যপূর্ণ। এই হলো তোমাদের উত্তর। উত্তর শেষ, বুঝেছো ছেলেরা? ক্লিয়ার? বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এই নোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একদম মুখস্থ করে ফেলবে, এখনই মুখস্থ করে ফেলবে। আমরা কিন্তু উপসর্গ চ্যাপ্টার শেষ করে দিলাম। আমরা নেক্সট ক্লাসে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে, তোমাদের সময় বেশি নেই, নেক্সট ক্লাসে আমরা আমার 3টি ব্যাকরণের 3টি অধ্যায় পড়ানোর কথা ছিল, 3টি আমি শেষ করে দিলাম। এখন আমি বিরোচন অংশে বা নির্মিতি অংশে চলে যাব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। বাড়ির কাজ, এই যে শব্দ কি, এগুলো সব প্রশ্ন কিন্তু আমি এই যে তোমাদের আলোচনা করলাম। শব্দ কি, বাংলা শব্দের গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করো।
শব্দ গঠন বলতে কি বোঝো? সাধিত শব্দ গঠনের 3টি পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। উপসর্গ কি, উপসর্গ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। অথবা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা রয়েছে, উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের কারো জিজ্ঞাসা থাকলে বলো। আর নেক্সট ক্লাসে আমরা অনুবাদ ও পারিভাষিক শব্দ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি ছাড়া যে তোমাদের আরেকজন টিচার পড়াচ্ছেন, তিনি কি ব্যাকরণের ওই বাকি 3টা চ্যাপ্টার পড়িয়েছেন? ছেলেরা স্যার পড়াইতেছে স্যার, পড়াচ্ছেন? আচ্ছা এখনো শেষ হয় নাই। আচ্ছা, আমি তোমাদের শেষ করে দিলাম। এখন অনুবাদ ও পারিভাষিক শব্দ, এটা কি ওই টিচার পড়িয়েছেন? এফএবি ম্যাডাম তো পড়াচ্ছেন তোমাদের? আচ্ছা, আমি তাহলে এটা পড়াবো ইনশাআল্লাহ আগামী এটা ক্লাসে। পড়াই নাই। আমি এটা পড়াবো, অনুবাদ ও পারিভাষিক শব্দ ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তোমরা বই সাথে রাখবে, অনুবাদ ও পারিভাষিক শব্দের জন্য বই লাগবে, পাঠ্য বইটা। ঠিক আছে? তোমাদের কারো জিজ্ঞাসা থাকলে বলো, এখনো বলো। কোনো প্রশ্ন তোমাদের? সময় বেশি নেই, এখনই হয়তো সময় শেষ হয়ে যাবে। তোমরা ভালো করে পড়বে, এই নোটগুলো সুন্দর করে পড়বে। আমি দেখি তোমাদের রিপোর্ট টু প্রিন্সিপালে এই নোটগুলো দিয়ে দেবো আশা করি। সেখান থেকেও তোমরা নিতে পারবে। তাহলে তোমাদের জিজ্ঞাসা না থাকলে তাহলে আমরা শেষ করি। পরবর্তী পাঠে আমরা অনুবাদ ও পারিভাষিক শব্দ সম্পর্কে